আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা 4 নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। তো 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি কিন্তু একটি গতানুগতিক প্রশ্নর বাইরে, ঠিক আছে। এটি কিন্তু প্রকৃত জাবেদারই একটি অংশ, যেখানে প্রকৃত জাবেদা আমরা জানি কয়েকটি প্রকারভেদ রয়েছে। তার মধ্যে প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, ঠিক আছে। এই জাবেদাগুলো করতে হয়। তো এই জাবেদার অংশ থেকে আমাদের 4 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হবে। তো 4 নম্বর সৃজনশীল প্রশ্নটা একটু কি বলা আছে সেটি আগে দেখি, তারপরে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। কি বলা আছে দেখো, মেসার্স আলফা ট্রেডার্সে 2025 সালের 31 ডিসেম্বর তারিখে সম্পদ ও দায়দানার ছিল নিম্নরূপ। খেয়াল করে দেখো, 2025 সালের 31 ডিসেম্বর, এই জিনিসটা আগে বুঝতে হবে তোমাকে। হ্যাঁ, কোনো বছরের যদি পহেলা জানুয়ারি বলা থাকে তাহলে সেটি হলো শুরুতে, আর শুরুর সেটিকে প্রারম্ভিক বলা হয়। আর যদি 31শে ডিসেম্বর মানে বছরের শেষ দিন বলা থাকে তাহলে সেটিকে বলা হবে সমাপনী, ঠিক আছে। বছরের শেষ দিন বলা থাকলে সমাপনী। তাহলে এখানে দেখো 2025 সালের 31শে ডিসেম্বর, তার মানে কি 2025 সালে 31শে ডিসেম্বর মানে 2025 সালের শেষ দিন। তাইলে এই শেষ দিনের যে লেনদেনগুলো রয়েছে বা যে হিসাবগুলো রয়েছে বা যে সম্পদ বা দায়দানা রয়েছে এগুলো সমাপনী হিসাব বলা হয়। এগুলোকে কি বলা হয়? সমাপনী হিসাব বা হ্যাঁ, সমাপনী হিসাব। তাহলে কি দেওয়া আছে? সম্পদ আর দায়দানা আছে। সম্পদে কি কি দেওয়া আছে? নগদ হিসাব দেওয়া আছে 40,000 টাকা। ওকে, এটা সম্পদ। আসবাবপত্র 1 লক্ষ টাকা, আমরা জানি আসবাবপত্র একটি সম্পদ। বিনিয়োগ দেওয়া আছে 50 লক্ষ টাকা, আমরা জানি বিনিয়োগে একটি সম্পদ। প্রদেয় হিসাব দেওয়া আছে 10,000 টাকা, আমরা জানি প্রদেয় হিসাব একটি দায়। এবং মূলধন দেওয়া আছে 1,80,000 টাকা। তাহলে এখানে দেখো মূলধন একটি কি মালিকানা সত্ত্ব। তো আমরা জানি মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখন খেয়াল করে দেখো এখানে কয়টি সম্পদ রয়েছে? নগদ, আসবাবপত্র, বিনিয়োগ, মোট 3টি সম্পদ রয়েছে। কয়টি? 3টি। একটি হলো নগদ, আরেকটি হলো আসবাবপত্র, আরেকটি হলো বিনিয়োগ। নগদে কত? 40,000 টাকা। আসবাবপত্র কত? 1 লক্ষ টাকা। আর বিনিয়োগে হলো 50,000 টাকা। মোট কত হবে? 40, 1 লাখ, তাহলে 1,40,000 আর 50,000 যোগ করলে 1,90,000 হবে। আমরা জানি মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো এখানে দায় আর মালিকানা সত্ত্ব কত আছে? দায়ের মধ্যে প্রদেয় হিসাব 10,000 রয়েছে এবং মূলধন হিসাব রয়েছে 1,80,000। তো 1,80,000 আর 10,000 যোগ করলেও কিন্তু 1,90,000 হয়। ওকে, তাহলে সম্পদ এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব দুইটি সমান সমান হয়েছে। ঠিক আছে, ভালো কথা। 31 ডিসেম্বর 2025 তারিখে ব্যবসায়ী নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হয়। তাহলে কি কি বিষয় বিবেচনা করে? এগুলো তো সম্পদ এবং দায়দানার হিসাব দেওয়া আছে। তো বছরের শেষে সমাপনী যে হিসাবগুলো দেওয়া হয় সেগুলো সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই 3টির হিসাব দেওয়া হয়। এখানে কিন্তু আয় ব্যয়ের হিসাব রাখা হয় না। তাহলে এখানে দেখো আরো কিছু বলা আছে প্রদত্ত বেতন 1,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। দেখো, বেতন একটি খরচ, ঠিক আছে। এখানে 1,20,000 টাকা বেতন পরিশোধ করছে, বাট এই 1,20,000 টাকার মধ্যে 20,000 টাকা পরবর্তী বছরের জন্য, অর্থাৎ অগ্রিম প্রদান করা হয়েছে এটি পরবর্তী বছরের জন্য। তো এই বছরে যখন তুমি হিসাবটা ক্লোজ করে দিবা তখন এই বছরের জন্য যতটুকু বেতন ততটুকুই ক্লোজ করতে হবে। তো এই বছরে কত টাকা হবে? অগ্রিমটা বাদ দিয়ে দিতে হবে। 1,20,000 থেকে 20,000 টাকা বাদ দিলে 1 লক্ষ টাকা এই বছরের বেতন খরচ হিসাব হবে এবং এটি সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করে দিতে হবে। ওকে, এরপরে দেখো 2 নাম্বার বলেছে ভাড়া বাবদ প্রদান করা হয়েছে 50,000 টাকা এবং 10,000 টাকা বকেয়া রয়েছে। দেখো, এই বছরে ভাড়া বাবদ পরিশোধ করার কথা মোট 60,000 টাকা, বাট তার মধ্যে 50,000 টাকা পরিশোধ করছো এবং 10,000 টাকা এখনো বাকি রয়েছে। তার মানে বাকিটা তোমাকে পরিশোধ করতে হবে, কিন্তু এই মাসে এই বছরে করতে পারো নাই, পরের বছরে গিয়ে পরিশোধ করতে হবে। তো বকেয়া থাকলে এটি এই যে খরচের সাথে যোগ করে দেখাই দিতে হবে। তাইলে বকেয়াটা এখানে যোগ করে দেখাইতে হবে। তাইলে ভাড়া খরচ এই বছরে কত হবে? 60,000 টাকা হবে। হ্যাঁ, এরপরে দেখো বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা। বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ মানে বিনিয়োগ করেছো, সেই বিনিয়োগ থেকে তুমি 5,000 টাকা সুদ পাবে। এটা এখনো পাও নাই, পাবে। প্রাপ্য মানে পাবে। আর যদি প্রাপ্ত থাকতো তাহলে কিন্তু পেয়ে গেছো অলরেডি। প্রাপ্য হলে পাবে, প্রাপ্য হলো ফিউচার টেন্স আর প্রাপ্ত হলো পাস্ট টেন্স, ঠিক আছে। তাহলে পেয়ে গেছে। এরপরে আসবাবপত্রের উপর 10,000 টাকার অবচয় ধার্য করা হয়েছে। তাহলে আসবাবপত্র উপর 10,000 টাকা অবচয় ধার্য করতে হয়, এটা বছরের শেষেই করতে হয় এবং এটি একটি খরচ হিসাব,
ঠিক আছে। তো এই গেল সৃজনশীল প্রশ্নের ডেটাগুলো। এখন ডেটাগুলো আমরা অ্যানালাইসিস করে বুঝতে পারলাম কোনটা কোন জিনিস, এবং অগ্রিম থাকলে কি করতে হয়, বকেয়া থাকলে কি করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝলাম। এখন আসো ক নম্বর প্রশ্নে কি বলেছে, উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক দাখিলা দাও। তো আমি কিন্তু তোমাদের প্রকৃত জাবেদার যে ব্যাখ্যাগুলো ছিল, প্রকারভেদ এবং শ্রেণী বিভাগ এবং ব্যাখ্যা ছিল, সেখানে কিন্তু আমি এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করছি। তারপরেও আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি যে প্রারম্ভিক জাবেদা দাখিলা মানে হলো গত বছরের সমাপনী সম্পদ দায় দেনা এই বছরের শুরুতে প্রারম্ভিক দাখিলা হিসেবে লিখতে হয়। তাহলে গত বছরের শেষে যেটা ছিল, বিগত বছরে এই যে 2025 সালের 31 ডিসেম্বর তারিখে যেটা ছিল সমাপনী যে সম্পদ দায় দেনা এগুলো ছিল, এগুলোকে 2026 সালের 1 জানুয়ারি তে এগুলোকে প্রারম্ভিক হিসেবে নিতে হবে, অর্থাৎ এই বছরের সমাপনী পরের বছরে গিয়ে ট্রান্সফার করতে হবে। তাহলে এটি কিভাবে সমাধান করব দেখো, এটা লেখার জন্য আমরা প্রথমে মেসার্স আলফা ট্রেডার্সের প্রারম্ভিক জাবেদা এটা দিয়ে দেব। এখানে তারিখ হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা তো আমরা জাবেদার কলাম এভাবে করতে হয়, এটা জানি। তারিখে 2026 জানুয়ারির 1 দিব। এখন প্রশ্ন করতে পারো যে এই তারিখ তো প্রশ্নে দেওয়া নাই, কোথাও দেওয়া নাই, তাইলে আমি কোত্থেকে নিয়ে আসলাম? তো প্রারম্ভিক জাবেদা বললে বা প্রারম্ভিক দাখিলা বললে সমাপনী যে সালটা দেওয়া থাকবে, সমাপনী সাল এখানে কত দেওয়া আছে? 25, তাহলে প্রারম্ভিক হবে 26। সমাপনী 31 দেওয়া থাকলে তাহলে প্রারম্ভিক হবে জানুয়ারি 1। আবার অনেক সময় সমাপনী 30শে জুন দেওয়া থাকে, ঠিক আছে, 30শে জুন 2025 এরকম বলা থাকে, এটা সমাপনী বলে দেয়। হ্যাঁ, এটার কিন্তু আবার প্রারম্ভিক শুরু হবে 1 জুলাই 2025 থেকে, ঠিক আছে। অর্থাৎ সমাপনী তখন তারা যখন উল্লেখ করবে, যদি মাসের শেষের দিন উল্লেখ করে তাহলে পরের মাসে আসবে, বছরের শেষের দিন উল্লেখ করলে পরের বছর আসবে। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে ডিসেম্বর মাসের শেষ উল্লেখ করছে, তাহলে জানুয়ারি মাস আসতে হবে। তো জানুয়ারি মাস আসলে তো অবশ্যই আলটিমেটলি সালও চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো এইটা তাহলে এইখানে দেখো, প্রারম্ভিক জাবেদা দাখিলে সকল প্রকার সম্পদকে ডেবিট করব, সকল প্রকার দায়কে ক্রেডিট করব, সকল প্রকার মূলধন বা মালিকানা সত্ত্বের যে অংশগুলো থাকবে সেগুলো ক্রেডিট করব। তাইলে এখানে সম্পদ কি কি রয়েছে? এই প্রশ্নে সম্পদ রয়েছে নগদান হিসাব 40,000 টাকা, আসবাবপত্র হিসাব 1 লাখ টাকা, বিনিয়োগ 50,000 টাকা। তাইলে এই তিনটা ডেবিট করব। কি করব? নগদান হিসাব ডেবিট 40,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, বিনিয়োগ হিসাব ডেবিট 50,000 টাকা। এরপরে ক্রেডিট করব যেগুলো থাকবে দায় এবং মালিকানা সত্ত্ব। তো দায় কি আছে? প্রদেয় হিসাব আর মূলধন হিসাব। তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 1,80,000 টাকা। তাহলে দুই পাশে যোগ করো, এই পাশে 3টা যোগ করলে 1,90,000 টাকা হবে, এই পাশের 2টা যোগ করলেও 1,90,000 টাকা হবে। তাইলে এখানে দেখো এই ব্যাখ্যাটা লিখে দিতে হবে, 2025 সালের সকল সম্পদ দায় দেনা 2026-এ স্থানান্তরিত হলো, এটা লিখে দিতে হবে। তো এই ছিল প্রারম্ভিক জাবেদা। প্রারম্ভিক জাবেদা আবারও কি আমি বলে দিচ্ছি যে গত বছরের সমাপনী এই বছরে প্রারম্ভিক হিসেবে আসবে, ঠিক আছে। এবং এখানে শুধুমাত্র সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব এই 3টি আইটেম আসবে, এখানে কিন্তু কোনো প্রকার আয় ব্যয়ের হিসাব আসবে না। ওকে, এরপরে খ নম্বর প্রশ্ন বলছে বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দেখাও। এই যে এই 4টা যে লেনদেন রয়েছে, এই 4টির সমন্বয় দাখিলা দেখাইতে হবে। তো প্রথমটা কি ছিল? বেতন পরিশোধ করা হয়েছে 1,20,000 টাকা, তার মধ্যে 20,000 টাকা অগ্রিম দেওয়া হয়েছে, তাহলে অগ্রিমের জন্য সমন্বয় দাখিলা দিতে হবে। ওকে, তাহলে এটাও দাখিলা বা জাবেদা একই জিনিস। তাহলে মেসার্স আলফা ট্রেডার্সের সমন্বয় জাবেদা, তারিখ, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা। সমন্বয় জাবেদা এটা বছরের শেষেই দিতে হয়, ঠিক আছে, 2025 সালের ডিসেম্বরের 31 তারিখেই দিতে হবে। তাহলে কি দেখো, ওখানে 1,20,000 টাকা বেতন পরিশোধ করছে, তুমি তো বেতন হিসেবে 1,20,000 টাকা লিখছো, কিন্তু এখানে যে 20,000 টাকা অগ্রিম ছিল সেটা তো লেখো নাই, তাহলে এটা সমন্বয় করতে হবে। তাইলে অগ্রিম বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট করতে হবে। অর্থাৎ অগ্রিম বেতন বা খরচের অগ্রিমটা সম্পদ হয়, এবং এখানে তখন তো বেতন খরচ বেশি দেখায় ফেলছিল, তো এখন তো এটা সম্পদে কনভার্ট করতেছে, তাহলে সম্পদ বাড়তেছে, খরচ কমে যাচ্ছে, এই জন্য বেতন হিসাব ক্রেডিট করা হয়েছে। তাহলে অগ্রিম বেতন হিসাব ডেবিট আর বেতন হিসাব ক্রেডিট, অগ্রিম বেতন সমন্বয় করা হলো 20,000 টাকা, অগ্রিম যেটা 20,000 টাকা ছিল সেটা। এরপরে কি বলা আছে?
যে 10,000 টাকা বকেয়া খরচ রয়েছে, তাহলে এই বকেয়া ভাড়া খরচ রয়েছে, এটা আবার বকেয়া হিসেবে দিয়ে দিতে হবে। তো ভাড়া যেহেতু এটা দিতে হবে, তাহলে ভাড়া হিসাব ডেবিট এবং প্রদেয় ভাড়া হিসাব ক্রেডিট লিখতে হবে। ভাড়া হিসাব ডেবিট, প্রদেয় ভাড়া হিসাব ক্রেডিট। প্রদেয় ভাড়া হলো দায়, ঠিক আছে। তো আমরা জানি যে 31 ডিসেম্বর তারিখে যে হিসাবগুলো লিখবো সেগুলো পরবর্তী বছরে যখন শুরুতে করব সেগুলো সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব হতে হবে। তো এখন দেখো এই যে অগ্রিম বেতন যখন লিখবো, অগ্রিম বেতন তো সম্পদ, এখানে প্রদেয় ভাড়া যখন লিখবো এটি হলো দায়, ঠিক আছে। তাহলে ভাড়া হিসাব ডেবিট, প্রদেয় ভাড়া হিসাব ক্রেডিট, এখানে 10,000 টাকা রয়েছে, তাহলে বকেয়া ভাড়া সমন্বয় করা হলো, এটা আমরা লিখে দেবো। তো এখানে কিন্তু 1 2 3 4 5 সিরিয়াল দিয়ে দিব, কারণ লেনদেনগুলোতে সিরিয়াল দেওয়া আছে, এই জন্য সিরিয়াল দিয়েছি। এরপরে বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা, সুদটা এখনো পাওনি বাট পাবে। তাহলে বিনিয়োগের সুদ হিসেবে আয় হয়েছে, তাহলে প্রাপ্য বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ আয় হিসাব ক্রেডিট। আয় হলে ক্রেডিট হয়, আর যেহেতু এই আয়টা এখনো প্রাপ্য রয়েছে সেহেতু আমরা প্রাপ্য বিনিয়োগের সুদ হিসাব লিখব, ঠিক আছে, 5,000 টাকা। তাহলে প্রাপ্য বিনিয়োগের সুদ সমন্বয় করা হলো, এটি ব্যাখ্যা দিয়ে দিব। এরপরে 4 নম্বর বলছে আসবাবপত্রের উপর অবচয় দিতে হবে। অবচয়ের যত প্রকার সমন্বয় জাবেদা আসুক সব সময় অবচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, তাহলে এটা দিয়ে দিব। তাই এখানে দেখো অবচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অবচয়, এখানে আসবাবপত্র ব্র্যাকেটে দিয়ে দিব, 10,000 টাকা লিখে দেবো। তাহলে আসবাবপত্রের অবচয় ধরা হলো, ঠিক আছে। তাহলে এইটা দিব। তো এখানে কিন্তু আমাদের ইয়া করা উচিত ছিল, দেখো এখানে আমাদের টোটাল যোগ করা উচিত ছিল, তাহলে 10,000 আর 20,000 যোগ করলে 30,000, 35,000, 45,000, তাহলে এখানে আমরা 45,000 টাকা লিখব, ঠিক আছে। আর এখানেও আমরা 45,000 টাকা লিখে এটি আমরা কি করে দেব, আমরা এখানে কি করে দেব, আমরা এখানে দিব আন্ডারলাইন করে দেব, মানে ক্লোজিং মার্ক দিয়ে দেব। ওকে, ঠিক আছে। 45,000 টাকা বাংলায় লিখবা, যদিও আমারটা ইংলিশ ফন্টে হয়ে গেছে, তোমরা বাংলায় লিখবা। তো এই ছিল সমন্বয় জাবেদা দাখিলা। তারপরে আসো গ নম্বর প্রশ্নের কি বলছে। গ নম্বর প্রশ্ন বলছে মেসার্স আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদায় সমপনী দাখিলা প্রদান করো। প্রকৃত জাবেদায় সমপনী দাখিলা প্রদান করতে হবে। তো সমপনী দাখিলা বা সমপনী জাবেদায় মোট 4টি আইটেম যায়। কয়টি আইটেম? 4টি আইটেম, ঠিক আছে। আমি কিন্তু শুরুতেই বলছি আজকে ক্লাসটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। 4টি আইটেমের মধ্যে হলো 1 হলো আয়, 2 হলো ব্যয়, 3 হলো উত্তোলন, 4 হলো নেট লাভ বা ক্ষতি, ঠিক আছে। এই 4টি আইটেম সমপনী জাবেদায় যাবে। তো এইখানে দেখো সমপনী জাবেদাতে এখানে শুধুমাত্র আয় ব্যয় রয়েছে এবং উত্তোলন নেই, কিন্তু এখানে আয় ব্যয় আর তারপরে লাভ বা ক্ষতি হবে। আয় এবং ব্যয় সমন্বয় করলে লাভ বা ক্ষতি হবে। তো এখানে দেখো এখানে ব্যয় আছে কত, বেতন খরচ আছে 1 লক্ষ টাকা, ভাড়া আছে ব্যয় হিসেবে কত 60,000 টাকা, এরপরে বিনিয়োগের প্রাপ্য সুদ আছে আয়, এটা 5,000 টাকা, আসবাবপত্র একটা ব্যয়, এটা 10,000 টাকা রয়েছে। তাহলে এটা জাবেদা করব, কিভাবে করব? দেখো মেসার্স আলফা ট্রেডার্সের সমপনী দাখিলা, তারিখ, হিসাবের নাম্বার, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাইলে প্রথমে আমরা আয় হিসাবগুলো নিব। তো কি আয় নিব আমরা? কি আয় নিব? ওই যে বিনিয়োগের সুদ হয়েছে, যে বিনিয়োগের সুদ আয় হয়েছে 5,000 টাকা, এটা আমরা নেব। তো এই সময় জাবেদাটা কি উল্টা করব, যেটি ডেবিট ছিল, আয় আমরা সবসময় ডেবিট করি না, যেমন বিনিয়োগের সুদ তো ক্রেডিট ছিল, তাই না? এইটাকে আমরা উল্টা করব, অর্থাৎ এই আয়কে যখন আমরা ক্রেডিট করি, এই যখন সমপনী দাখিলা দেব তখন এটি ডেবিট করতে হবে, ঠিক আছে। তাইলে বিনিয়োগের সুদ আয় হিসাব ডেবিট, আয় ব্যয় হিসাব বা লাভ লোকসান হিসাব ক্রেডিট দেব। কি দেব? লাভ লোকসান হিসাব ক্রেডিট দেব। তো যত প্রকার আয় থাকবে সবগুলোকে ডেবিট করব এবার। তো এখানে কিন্তু একটা আয় আছে, যদি আরও আয় থাকতো তাহলে যেমন কমিশন প্রাপ্তি বা আরও কিছু যদি থাকে, কোনো আয় থাকে, তাহলে সবগুলো ডেবিট করে টোটাল যোগফল করে আয় ব্যয় হিসাব ক্রেডিট করে দিতাম। তো যেহেতু এখানে একটাই রয়েছে, এখানে আর আমাদের বাকিগুলোর দরকার নেই। তাহলে আয় ব্যয় হিসাব ক্রেডিট বা লাভ লোকসান হিসাব ক্রেডিট এখানে লিখে দেব ব্যাখ্যায়, সকল আয় হিসাব বন্ধ করা হলো, ঠিক আছে। এরপরে সকল প্রকার ব্যয় নিয়ে আসবো। তো ব্যয় কি আছে? বেতন আছে। বেতন কত টাকা হবে ব্যয় বলো তো? 1,20,000 থেকে 20,000 টাকা অগ্রিম আছে, অগ্রিমটা বাদ দিয়ে দিতে হবে। ভাড়া আছে কত? 50,000 টাকা, 10,000 টাকা বকেয়া আছে, বকেয়াটা যোগ করে দিতে হবে। এরপরে অবচয় আছে
কত 10,000 টাকা। তাহলে এই তিনটা ব্যয় আছে, তাহলে ব্যয় হিসাব সাধারণত কি হয়, ডেবিট হয়। এবার আমাদের ক্রেডিট করতে হবে, সমাপনী দাখিলায় উল্টাটা করতে হবে। তাইলে ডেবিট কি করব, আয় ব্যয় হিসাব বা লাভ ক্ষতি হিসাব। ওকে, কত টাকা হবে এটা পরে লিখবো। তাইলে প্রথমে আমরা বেতন হিসাব ক্রেডিট, ভাড়া হিসাব ক্রেডিট, অবচয় হিসাব ক্রেডিট, এই তিনটি লিখবো। বেতন কত হবে, 1,20,000 থেকে 20,000 বাদ দিলে 1 লক্ষ টাকা। ভাড়া হিসাব 50,000-এর সাথে 10,000 বকেয়া যোগ করতে হবে 60,000 টাকা। অবচয় হিসাব 10,000 টাকা। এই তিনটা যোগ করলে 1,70,000 টাকা। এই যে আয় ব্যয় হিসাব ক্রেডিট 1,70,000 টাকা, এটা লিখে দেব। তাহলে সকল প্রকার ব্যয় হিসাব বন্ধ করা হলো, এটি আমাদের ব্যাখ্যা দেব। ঠিক আছে, এখানে আয় ব্যয় হিসাব ডেবিট। ওকে, তাহলে এখন দেখো আমি কি বলেছিলাম শুরুতে, 4টি আইটেম যাবে। তার মধ্যে কি কি, আয় একটা, ব্যয় দুইটা, তিনটা হলো উত্তোলন, 4 হলো নেট লাভ বা ক্ষতি। ঠিক আছে, তো এইখানে দেখো উত্তোলন নাই এই প্রশ্নে। ওকে, কিন্তু নেট লাভ বা ক্ষতি প্রশ্নে নাই, বাট আমাদের এই ক্যালকুলেশনে লাভ বা ক্ষতি বের হয়ে গেছে। দেখো এই মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমাদের লাভ হবে। ঠিক আছে, যদি মাইনাসের হয় তাহলে ক্ষতি হবে। তাহলে লাভ হলে ক্রেডিট হওয়ার কথা। ঠিক আছে, লাভ হলে আয় ব্যয় হিসাব ক্রেডিট হবে, আর যদি ক্ষতি হয় তাহলে কি হবে, ডেবিট হওয়ার কথা। ঠিক আছে, অর্থাৎ এখানে কি লিখতে হবে, আয় ব্যয়, এখানে মূলধনটাকে এই টাকাটা মাইনাস হয়ে যাবে যেহেতু ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে ক্ষতি হলে মূলধন হিসাব ডেবিট হবে এবং আয় ব্যয় হিসাব ক্রেডিট হবে। ওকে, তাহলে দেখো এখানে কি লিখতে হবে, মূলধন হিসাব কিভাবে দেখব, এই যে 5,000 থেকে 1,70,000 মাইনাস করলে 1,65,000 মাইনাস বের হয়, এটি হলো ক্ষতি। তাইলে মূলধন হিসাব 1,65,000 ডেবিট, আর আয় ব্যয় হিসাব 1,65,000 ক্রেডিট। এটি লিখতে হবে নেট ক্ষতি সমন্বয় করে বন্ধ করা হলো। ওকে, তো এই ছিল সমাপনী দাখিলা। সেই সাথে আমরা 4 নম্বর প্রশ্নের ইন্টারেস্টিং পার্টগুলো আমরা শেষ করলাম। এখান থেকে আমরা প্রারম্ভিক দাখিলা, সমন্বয় দাখিলা এবং সমাপনী দাখিলা শিখতে পারলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আর হ্যাঁ, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ।